নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। বঙ্গ রাজনীতিতে আবারও ফিরছে পুরনো ঐতিহ্য, অভিজ্ঞ, প্রবীণ লালবাড়ি, রাইটার্স বিল্ডিং বা মহাকরণ। সেই নিয়েই আজকের আমার এই ভিডিওতে আলোচনা করব। রাইটার্স বিল্ডিং বা মহাকরণের সেই যে ইতিহাস তা বঙ্গ রাজনীতির ক্ষেত্রে আবারও প্রাসঙ্গিক হতে চলেছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। আর অন্যদিকে নবান্ন কিন্তু এবার ক্রমশই ফিকে হবে। মহাকরণ বা রাইটার্স বিল্ডিং এর ইতিহাস এবং বর্তমানের প্রেক্ষিতে কতটা প্রাসঙ্গিক এবং ঠিক কি কারণে মহাকরণ বা রাইটার্স বিল্ডিং কে বেছে নিল ভারতীয় জনতা পার্টি, ঠিক সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে। অবশ্যই সেই আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের কাছে প্রত্যেকের কাছে এই অনুরোধ আমি করব, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার তথ্যনিষ্ঠ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। প্রায় 100 বর্ষেরও বেশি সময় ধরে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং বঙ্গ রাজনীতির বিভিন্ন পালাবদল দেখেছে লাল দিঘির পাশের এই লাল বাড়িটি অর্থাৎ মহাকরণ বা রাইটার্স। বাম জমানায় আমরা দেখেছি এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণে ছিল প্রশাসনিক সদর দপ্তর। যদিও 2013 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই লালবাড়ি থেকে তার যে প্রশাসনিক যে সদর দপ্তর তা বদল করে নিয়ে গিয়েছিলেন নবান্নে। সেই লালবাড়ির থেকে নীলবাড়িতে কিন্তু গিয়েছিল সমস্ত সেই প্রশাসনিক কাজকর্ম। বারংবার তিনি যদিও বলেছিলেন যে এই যে ক্ষমতা অর্থাৎ এই যে তার শাসনকাল তার মধ্যেই কিন্তু লালবাড়িতে অর্থাৎ মহাকরণে আবারও ফিরে আসবেন তিনি, যদিও সেই ফিরে আসা আর হয়নি। আর সেই লালবাড়িতে এবার দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এই মহাকরণকেই বেছে নিয়েছেন প্রশাসনিক সদর দপ্তর হিসেবে। ঠিক 13 বছর পর আবারও রাইটার্স ফিরছে স্বমহিমায়। রাজ্যে ক্ষমতা দখল করার পরেই ভারতীয় জনতা পার্টি জানিয়ে দিয়েছে যে এই মহাকরণই কিন্তু হবে এবারে আবারও সেই প্রশাসনিক সদর দপ্তর বিজেপির জন্য, এবং আবারও সেই চেনা ছবিকে কিন্তু রচনা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, তা বলাই বাহুল্য। বাংলার এই লাল দুর্গ থেকেই গেরুয়া যুগের সূচনা হতে চলেছে। আর সেই লাল দুর্গ অর্থাৎ সেই যে লাল বাড়ির কথা বলছি মহাকরণ বা রাইটার্স বিল্ডিং, আপনাদের এই আলোচনার প্রথমেই বলেছিলাম যে সেই লাল বাড়ির যে ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু একবার আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। 1776 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার বা জুনিয়র ক্লার্কদের থাকার জন্য এই বিশাল ভবনটি তৈরি করা হয়েছিল। তরুণ লেখকদের আবাসিক ভবন ছিল বলেই নাম ছিল রাইটার্স বিল্ডিং। যদিও মূল ভবন 1780 সালে তৈরি হয়েছিল। তারপর 1930 সালের 8ই ডিসেম্বর রাইটার্সে বাংলার বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন বিনয় বাদল দীনেশরা। তারপর বাম জমানায় রাইটার্স বিল্ডিং তার সঙ্গে কিন্তু আন্দোলনের একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই রাইটার্স বিল্ডিং মূলত মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রাইটার্স বিল্ডিং এর যে ইতিহাস তা আন্দোলনের একটা অন্যতম পথ কিন্তু রচনা করেছিল। আমরা দেখেছিলাম যে এই রাইটার্স বিল্ডিং থেকেই কিন্তু প্রশাসনিক কাজকর্ম মূলত পরিচালিত হতো বাম জমানায়। এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ দেখেছিল বঙ্গবাসী। 90-এর দশকের শুরুর সেই ঘটনা আমরা দেখেছিলাম ফেলানি তার মূক ও বধির মেয়ের ধর্ষণের বিচার চাইতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে গিয়েছিলেন। যদিও জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি কিন্তু তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে তার যে আবেদন তা নাকচ করে দিয়েছিলেন, এবং তারপরেই নরসিমহা রাওয়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আবেদন জানানো হয় কংগ্রেসের তরফ থেকে
এবং পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেলানিকে নিয়ে আমরা দেখেছিলাম যে সরাসরি একেবারে মহাকরণে গিয়েছিলেন। যদিও সেইবারও একই রকমভাবে কিন্তু মহাকরণে যাওয়ার পরেও জ্যোতি বসু, তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি তাদের সেই আবেদন একেবারেই ফেলে দিয়েছিলেন। তিনি কিন্তু তাদের সঙ্গে দেখা করতে নারাজ ছিলেন। আর ঠিক সেই সময়ই আমরা দেখেছিলাম মহাকরণে প্রতিবাদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেলানিকে নিয়ে। তার কিছুক্ষণ পরেই আমরা দেখেছিলাম যে জ্যোতি বসু তিনি কিন্তু তাদের সেই অবস্থানের পাশ দিয়েই বেরিয়ে যান এবং পরবর্তীতে লালবাজারে নিয়ে যাওয়া হয়। আর ঠিক সেখানে এই লালবাজার থেকেই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি গান্ধী মূর্তির পাদদেশে চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে ধর্ণা অবস্থান চালিয়েছিলেন। যদিও আমরা এই বিষয়টিও দেখেছি যে পরবর্তীতে প্রিয়রঞ্জন দাস মুন্সির যে আবেদন বা অনুরোধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা অবস্থান থেকে চলে আসেন। আর শুধুমাত্র এই ফেলানির সঙ্গেই কিন্তু এই মহাকরণের সম্পর্ক নয়, বা ফেলানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছিলাম মহাকরণে যে যাওয়া, তার সঙ্গেই কিন্তু শুধুমাত্র এই রাজ্যের রাজনীতিতে মহাকরণের সম্পর্ক নয়, তার পাশাপাশি সব থেকে যে বড় অভিযান আমরা দেখেছিলাম মূলত তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে আরো বাড়তি ভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল, গুরুত্ব পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম তার মহাকরণ অভিযানের ডাক, অর্থাৎ 1993 সালে আমরা দেখেছিলাম মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন সেই সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক 2 বছর আগেই আমরা দেখেছিলাম যে বামেরা তারা সরকার গঠন করেছিলেন এবং কংগ্রেসের তরফ থেকেই অভিযোগ করা হয়েছিল যে ভোটে কারচুপি করেই নাকি বামেরা সরকার তৈরি করেছে সেই সময়। আর ঠিক তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম রাজ্যে সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন এবং যেদিন এই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ 21শে জুলাই, আমরা দেখেছি যে রাজনৈতিক ক্ষেত্রে 21শে জুলাইয়ের গুরুত্ব কিন্তু অনেকটাই। 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছিল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে যে একটা সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কাঁদানে গ্যাস শেল ফাটানো হয়েছিল এবং একই সঙ্গে মারমুখী হয়ে উঠেছিল কিন্তু জনতা, মারমুখী হয়ে উঠেছিল বিক্ষোভকারীরা। এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মাঝেই কিন্তু পুলিশের তরফ থেকেও পাল্টা হামলা চালানো হয়েছিল এবং সেই হামলায় আমরা দেখেছিলাম 13 জনের মৃত্যু হয়েছিল। আর এই 21শে জুলাইয়ের যে আন্দোলন, এই মহাকরণ অভিযান, তার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। আর সেই কারণেই মহাকরণের সঙ্গে আমাদের রাজ্য রাজনীতির যে ইতিহাস তা অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত। বলা যায় যে রাজ্যের সঙ্গে মহাকরণ বাদ দিয়ে কিন্তু রাজ্যের যে ইতিহাস তা কিন্তু একেবারেই বলা সম্ভব নয়। আর ঠিক সেই মহাকরণকেই দেখা যাচ্ছে এবার বঙ্গ বিজেপি নেতৃত্ব, বা যদি বলি ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব, তারা বেছে নিয়েছেন তাদের প্রশাসনিক সদর দপ্তর করবেন বলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে এই বিষয়টি যে মহাকরণেই কিন্তু তাদের যে কাজ তা চলবে, নবান্নে নয় বরং মহাকরণেই তাদের এই কাজ চলবে। তবে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম প্রথমে যে এই যে মহাকরণকে বেছে নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সেখানে একাধিক সুবিধা বা যদি বলি ইতিবাচক দিক যেমন রয়েছে, তার পাশাপাশি নেতিবাচক দিকও কিন্তু রয়েছে। কি কি সেই দিক অবশ্যই সে আলোচনায় আসবো। ঠিক কি কারণে মহাকরণকে বেছে নিতে চাইল ভারতীয় জনতা পার্টি? বিশ্লেষকরা বলছেন যে নবান্নের সঙ্গে বিদায়ী রাজ্য সরকারের দুর্নীতির দাগ লেগে রয়েছে নবান্নের গায়ে। আর সেই কারণেই সেই দাগ কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ রাজ্যের যে নতুন সরকার যে দল গঠন করতে চলেছে, সেই কারণেই এই যে শুরুটা আমরা দেখেছি যে রাজ্যে প্রথমবারের জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা সরকার গঠন করতে চলেছে। আর সেই প্রক্রিয়া যেন একেবারেই কালিমা মুক্ত হয়, সেই প্রচেষ্টা কিন্তু আমরা জানি যে ইতিমধ্যেই চালিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ক্ষেত্রেই যেন কোনো কালি না লাগে ভারতীয় জনতা পার্টির গায়ে, বা কোনো দুর্নীতির দাগ যেন না থাকে সেখানে। সেই কারণেই মূলত নবান্নকে সরিয়ে মহাকরণ বা রাইটার্স বিল্ডিংকে বেছে নেওয়া ভারতীয় জনতা পার্টির। অবশ্যই দ্বিতীয় যে পয়েন্টটি, দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে রাখার চেষ্টা করব যে এই মহাকরণের যে ঐতিহ্য তা কিন্তু
বহু বছর ধরে। আর সে কারণেই আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বারংবার বাঙালির যে সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যের কাছে আসতে চেয়েছেন এবং বাঙালির ঐতিহ্যকে ছুঁতে চেয়েছে বরাবরের মতো। এবং সে কারণেই হয়তো আগামী রবীন্দ্র জয়ন্তীর দিনেই শপথ গ্রহণ করতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভা কিন্তু গঠন করা হবে এবং মন্ত্রিসভার যে সদস্যরা তারাও কিন্তু সেদিনকে শপথ নিতে চলেছেন বলেই আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। আর ঠিক সেই কারণেই বলা হচ্ছে যে হয়তো সেই ঐতিহ্যের, বাঙালি ঐতিহ্যের কাছে যাওয়া বা বাঙালি ঐতিহ্যকে ছুঁতে চাওয়ার একটা প্রচেষ্টা বলা যায় এই মহাকরণকে বেছে নেওয়া বিজেপির এই প্রশাসনিক সদর দপ্তর হিসেবে। তবে এই মহাকরণের সঙ্গে একাধিক নেতিবাচক দিকও কিন্তু উঠে আসে, যেটা আমরা দেখলাম সিপিএম এর যে শাসন চলেছিল 34 বছর ধরে, সেই শাসনের সময় আমরা দেখেছিলাম মূলত যে লাল ফিতের বাঁধন, অর্থাৎ কি লাল ফিতের ফাঁস বা যদি বলি দীর্ঘসূত্রিত, অর্থাৎ যে কোনো বিষয়ে আমরা দেখে থাকি যদি সেখানে সিদ্ধান্ত হতে দেরি হয়, বছরকে বছর যদি পার হয়ে যায়, বছরের পর বছর যদি পার হয়ে যায়, তবে যে কোনো একটি বিষয় আমরা দেখেছি যে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয় না এবং ঠিক সেই বিষয়কেই কিন্তু এই দীর্ঘসূত্রিতা বলা হয়। আর সিপিএম এর আমলে অর্থাৎ বাম আমলে কিন্তু আমরা দেখেছি একাধিক বিষয়ে এই দীর্ঘসূত্রিতা বা এই লাল ফিতের ফাঁসের সাক্ষী থেকেছে মহাকরণ। ঠিক সেখানেই এই প্রশ্ন উঠে আসছে যে মহাকরণকে তো হয়তো বাঙালি ঐতিহ্যের কাছে আসবে ভারতীয় জনতা পার্টি, ঠিক সেই লক্ষ্যে হয়তো বেছে নেওয়া হলো তাদের তরফ থেকে। তবে এই যে নেতিবাচক দিক রয়েছে মহাকরণের, সেই নেতিবাচক দিক আবার ভারতীয় জনতা পার্টিরও বৈশিষ্ট্য হয়ে উঠবে না তো? সেখানে অবশ্যই ভারতীয় জনতা পার্টিকেও কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। তবে সেই আশঙ্কা কিন্তু অনেকটাই রয়েছে, বিশেষজ্ঞ মহল অন্তত পক্ষে এমনটাই মনে করছেন। আর এই যে কাজ দেরিতে হতো বলেই কিন্তু আমরা দেখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ডু ইট নাও পলিসি কিন্তু নিয়েছিলেন, অর্থাৎ কি যেই মুহূর্তের কাজ সেই মুহূর্তেই করে ফেলো, এবং এই পলিসি নিতে হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আর সেখানে এবার মহাকরণকে বেছে নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রশাসনিক সদর দপ্তর হিসেবে। সেখানে থেকেই কিন্তু কাজ করা হবে তাদের তরফ থেকে, প্রশাসনিক কাজকর্ম সমস্ত সেখানে করা হবে, প্রশাসনিক সিদ্ধান্ত সমস্ত কিছু সেখান থেকে করা হবে। সেখানেই সাধারণ মানুষ অর্থাৎ বঙ্গবাসী বলছেন যে আবারও সেই একই ধরনের ঘটনা আমরা দেখবো না তো? আবারও সেই ধরনের যে গাফিলতি দিনের পর দিন কেটে যাচ্ছে বা বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাচ্ছে যে কোনো একটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে, সেই ধরনের বৈশিষ্ট্য আমরা আবারও দেখবো না তো বিজেপির ক্ষেত্রে? এবং সেই বৈশিষ্ট্য যেন না দেখতে হয়, অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে তা কিন্তু খেয়াল রাখতে হবে বা নজরে রাখতে হবে। পরবর্তী অবশ্যই দলতন্ত্রের যে অভিযোগ আমরা দেখেছি বাম আমলে, বাম সরকারের বিরুদ্ধে বারংবার উঠে এসেছে, আর সেই দলতন্ত্র কিন্তু আবারও চাইছে না বঙ্গবাসী তারা বাংলার রাজনীতির ক্ষেত্রে, এবং সে কারণেই হয়তো ভারতীয় জনতা পার্টিকে তারা এবারের নির্বাচনে সুযোগ দিয়েছে। আর সে কারণেই অনেকটাই এখানেও আমাদের নজর থাকবে যে কোনোভাবেই যেন দলতন্ত্র না ঘিরতে পারে বা না সীমাবদ্ধ করে তুলতে পারে ভারতীয় জনতা পার্টিকে। তার পাশাপাশি কিন্তু কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে সেই সময় বাম আমলে অনেকটাই দেরি হতো, আর সেই কাজে দেরি যেন এবারে না হয়, অর্থাৎ এবারে যে ভারতীয় জনতা পার্টির যে টার্মে আসছে, অর্থাৎ এখনো পর্যন্ত তারা মন্ত্রিসভা গঠন করেনি, মন্ত্রিসভা তারা গঠন করবেন, তারপরেই কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত তারা নেবেন, সেখানে যেন এই বিলম্ব না দেখেন সাধারণ মানুষ, সেই আশাই কিন্তু করা হচ্ছে। অবশ্যই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যে মহাকরণের যে কাজ, অর্থাৎ যে আবারও যে রিনোভেশনের কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে, মূলত যে দ্বিতীয় তলার কাজ সম্পূর্ণ হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে, প্রায় সম্পূর্ণ হয়েছে বলেই জানা গিয়েছে, এবং এই দ্বিতীয় তলাতেই কিন্তু মুখ্যমন্ত্রী যিনি হবেন, অর্থাৎ রাজ্যের যিনি নতুন মুখ্যমন্ত্রী হবেন তার অফিস হতে চলেছে। কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অফিস হলেই তো চলবে না, আমরা জানি যে রাজ্যের যে 294টি আসন রয়েছে রাজ্যের বিধানসভায়, সেই 294 আসনের মধ্যে কিন্তু 15%, অর্থাৎ সেই 15% করলে হচ্ছে 44 জন মন্ত্রীদের কিন্তু বেছে নেওয়া হবে মন্ত্রিসভার জন্য, মন্ত্রিসভার গঠন করা হবে। আর সেই মন্ত্রীরা তাহলে কোথায় গিয়ে কাজ করবেন? কারণ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মহাকরণের সেই আগের মতো পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত নেই, যে রিনোভেশনের কাজ কিন্তু সবে চলছে, মুখ্যমন্ত্রীর যে অফিস বা যেই তলায় তিনি কাজ করবেন, দ্বিতীয় তলায় তিনি কাজ করবেন বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে, সেই দ্বিতীয় তলা হয়তো রিনোভেশন কিছুটা হলেও সম্পন্ন হয়েছে, তবে আর বাকি ক্ষেত্রগুলোতে কিন্তু তা হয়নি। তাহলে এই যে 44 জন মন্ত্রী, তাদের নিশ্চয়ই অন্যান্য দপ্তরে গিয়ে বসতে হবে, আর তাদের যদি অন্যান্য দপ্তরে বা অন্যান্য জায়গায় গিয়ে বসতে হয়, তাহলে
কাজের ক্ষেত্রে একটা বিলম্ব হবে না তো, সময় নষ্ট হয়ে যাবে না তো আবারও? কারণ এই যে যদি আমরা দেখে থাকি যে মুখ্যমন্ত্রী এক জায়গায় বসেছেন আর অন্যান্য যে মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন তারা অন্য জায়গায় ছড়িয়ে ছিটে বসেছে, তাহলে তাদের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনেও কিন্তু একটা ধাক্কা পড়তে পারে বা সেই কোঅর্ডিনেশনেও কিন্তু একটা দেরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। বিশ্লেষকরা কিন্তু এমনটাই মনে করছেন। আর সে কারণেই মহাকরণকে ভারতীয় জনতা পার্টি যে বেছে নিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত হলো তা কিন্তু প্রশ্নের সম্মুখীন। অবশ্যই এই মহাকরণ থেকে কিভাবে কর্মপদ্ধতি এগিয়ে নেওয়া যায়, প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়, সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আরও একবার অনুরোধ জানাবো, আমার এই চ্যানেলটি অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।